খান বাড়ির বড় ছেলে, দীর্ঘদিন পর বিদেশ থেকে দেশে ফেরার সুবাদে বাড়ির কর্ত্রী জহুরা খান এক ওয়েলকাম ব্যাক পার্টির আয়োজন করছে। তার সাথে মনে মনে চেপে রেখেছে অন্য পরিকল্পনা। এই অনুষ্ঠান দিগন্তের নিকট অজানা। জহুরা খান নিজের মেয়ে দুটো আর নাতি নাতনিরের খবর পাঠিয়েছেন যত দ্রুত সম্ভব চলে আসতে। তার খবর পাঠানোর 1 ঘণ্টার পরেই খানা বাড়িতে হাজির হয়। জহুরা খানের বড় মেয়ে নাসিমা খান তার ছেলে মেয়েকে নিয়েই হাজির হয় সেখানে। নাসিমা খান বাড়িতে ফেরেই মাকে জড়িয়ে ধরে নিজের জন্য বরাদ্দকৃত রুমের দিকে পা বাড়ায়। সাথে নিয়ে চলে মেয়ে জিসাকেও। দিগন্ত ঘরে ঘুমিয়ে আছে আর বাইরে চলছে যুদ্ধের মতো আয়োজন। মেইন গেট থেকেই তাক লেগে যায়। দুই পাশে সারি সারি গাঁদা, সাদা গোলাপ আর রজনীগন্ধার ঝাড়। গেটের মাথায় বড় করে লেখা ওয়েলকাম হোম দিগন্ত অক্ষরগুলোর ভেতর দিয়ে চলে গেছে নীলসোনালি রঙিন এলইডি লাইটের লাইন। কারেন্ট গেলেও যেন অন্ধকার না হয় তাই জেনারেটরের ব্যবস্থাও রাখা হয়েছে। উঠানের পুরোটা জুড়ে টানানো হয়েছে সাদা শামিয়ানা। শামিয়ানার ছাদ থেকে ঝুলছে কাচের ঝাড়বাতি আর ছোট ছোট ফেরি লাইট। মনে হচ্ছে আকাশের তারা নেমে এসেছে। মেঝেতে বিছানো লাল মেরুন কার্পেট। কার্পেটের দুই ধার দিয়ে কাচের বোলে রাখা হয়েছে ভাসমান গোলাপ আর গাঁদা ফুল। রাতে মোমবাতি জ্বালালে পানি আর ফুল মিলে জায়গাটা স্বপ্নের মতো লাগবে। এক পাশে স্টেজ বানানো হয়েছে। স্টেজের ব্যাকগ্রাউন্ডে বড় লেড স্ক্রিন। সেখানে দিগন্তের ছোটবেলার ছবি, স্কুলের ছবি, বিদেশের ছবি সব একটার পর একটা ভাসছে। স্টেজের দুই পাশে দুইটা বড় ফুলের ভাস্কর্য, একটা রাজহাঁস আরেকটা কলসি। পুরোটাই টাটকা সাদা লিলি আর অর্কিড দিয়ে বানানো। বাড়ির দেয়াল, জানালা, সিঁড়ির রেলিং কোথাও ফুল আর লাইট বাদ যায়নি। পুকুর পাড়ে লাগানো হয়েছে রঙিন কাগজের লণ্ঠন। বাতাসে লণ্ঠনগুলো দুলছে, পানিতে আলো পড়ে চিকচিক করছে। তার সাথে চলছে রন্ধনশালায় বিশাল আয়োজন। সন্ধ্যা 7টায় দিগন্ত আডমোডা ভেঙে ঘুম থেকে উঠে সাদা পাতলা টি শার্ট ধারা নিজের বলিষ্ঠ দেহখানা ঢেকে পা চালাল নিচে। সিঁড়িতে পা রাখতেই চারপাশের সব লাইট একসাথে জ্বলে উঠল। লেড স্ক্রিনে ভেসে উঠল দ্য কিং ইজ ব্যাক। ফুলের পাপড়ি ছিটাতে ছিটাতে 4 বোন 3 ভাই দৌড়ে এলো। মিতুরিমির নাচ, জিসার ফুলের মালা, সুমির, আফনান, আরিয়ান, শান্ত দিগন্ত ভাইয়া জিন্দাবাদ স্লোগান সব মিলিয়ে কান ঝালাপালা। দিগন্ত 2 আঙ্গুল দিয়ে কান ঝাড়া দিল। নির্লিপ্ত চাহানিতে আশপাশ তাকাল, কিন্তু মুখ ফুটে কোনো শব্দ প্রযোগ করল না। জহুরা দিগন্তের কপালে চুমু খাই বলে, দাদু ভাই, তোমার জন্য তো দুবাই থেকে পোশাক আনানো হয়েছে, সেইগুলো পরে নিচে আসো। দিগন্ত এক পলক দূরে দাঁড়িয়ে থাকা জারুলের দিকে তাকাল। সারা শরীরের অবস্থা বর্তমানে নাজেহাল। সারাদিন কাজ করতে করতে ক্লান্ত, চোখ নিয়ে হাতে জুসের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আসে। দিগন্ত তার থেকে চোখ সরিয়ে দাদির দিকে তাকিয়ে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বলল, যেভাবে আছি এইভাবে যা করার করো। জহুরা লম্বা শ্বাস ফেলে। দিনা ও ছেলের পাশে উপস্থিত হয়। নিচু স্বরেই বলে, তুই কি পাগল? এত স্বনামধন্য মানুষ উপস্থিত এইখানে আর তুই এই পোশাকে অনুষ্ঠানে অ্যাটেন্ড করবি? তোকে ঘিরেই তো সবার চোখ তোর উপরেই থাকবে। দিগন্ত মায়ের দিকে তাকায়। ইয়েস, যা করার এইভাবেই করো। শর্ট অন টাইম। দিনা আর কথা বাড়ায় না, ঘাড়ত্তাডা ছেলের সাথে কি বা বলবে, যা বলবে তাই করবে। জহুরা আর কত বাড়ায় না। নাতিকে নিয়ে সোজা স্টেজে চলে যায়। মাইক হাতে নিলেন। চারপাশে হাজারো মানুষ, বাড়ির সকল ছেলে মেয়ে দাঁড়িয়ে। দিগন্তের বাবা নাসির উদ্দিন খান ও দাঁড়িয়ে আছে। জহুরা গলা পরিষ্কার করে বললেন। জহুরা স্টেজের মাঝখানে এসে দাঁড়ালেন। হাতে মাইক। চারপাশে হাজারো মানুষ, সামনে দিগন্ত ট্রাউজারের পকেটের 2 হাত গুজে দাঁড়িয়ে আছে। স্টেজের লেড লাইট দাদির সাদা চুলের উপর পড়ে ঝলমল করছে। দাদি একবার সবার দিকে তাকালেন, তারপর মাইকটা মুখের কাছে ধরলেন। গলাটা কাঁপছে, কিন্তু চোখে আগুন। আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমার খান বাড়ির জন্য অনেক বড় দিন। লং টাইম পর আমার নাতি দিগন্ত বিদেশ থেকে ফিরেছে। 6টা বছর আমি এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম গে। দাদি একটু থামলেন। চোখ মুছলেন আঁচল দিয়ে। আমি আজকে এখানে দাঁড়িয়ে একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। আমার বয়স হয়েছে। আর পারি না। এই খান গ্রুপের সব বিজনেস, সব দায়দায়িত্ব আজ থেকে আমি আমার নাতি দিগন্তের হাতে তুলে দিলাম। আমার সকল সম্পত্তি, জমি, কলকারখানা, বাজার, অল হিজ রেসপন্সিবিলিটি নাও।
আপনাদের সাথে সকল চুক্তি শেয়ার সকল কিছুর দেখবার আজ থেকে দিগন্ত খান করবে। এক কথায় দিগন্ত খান আজ থেকে চৌধুরী গ্রুপের চেয়ারম্যান, আমি জহুরা খান আজ থেকে অবসরে গেলাম। স্টেজের নিচ থেকে হাততালি উঠল। দিগন্ত চোখমুখ কুঁচকে দাঁড়িয়ে আছে। জিসা আর নাসিমার খুশি যেন উপচে পড়ছে। সাথে নাসির উদ্দিন মায়ের সিদ্ধান্ত। কয়েকবার বিড়বিড়াল, এই ছেলে এই বয়সে আপনাকে স্ট্রোক না করালেই হবে। সকলের চোখে খুশি উপচে পড়লেও একজনের চোখে ছিল রাগ, ঈর্ষান্বিত চোখে তাকিয়ে আছে দিগন্তের দিকে। জহুরা খান পুনরায় আবারও বলে, আপনাদের এইখানে আনার সবচেয়ে বড় ঘোষণাটা এখন দিব। আবার নাতনি জিসা শিকদারের সাথে দিগন্ত খানের এনগেজমেন্ট হবে আজ। এই স্টেজে এই মুহূর্তে। 4 বোন একসাথে গুয়োলে বাবা বলে চিৎকার দিয়ে উঠল। সুমিত লাফ দিয়ে জিসার কোলে। ফুলের গন্ধ, লাইটের ঝলকানি আর হাজারো মানুষের হাততালির মাঝে খান বাড়িতে বেজে উঠল নতুন খুশির সানাই। দিগন্তের চাহনি নির্লিপ্তই। তার এসব কোনো হেলদুল নাই। সে চুপচাপ ট্রাউজারের পকেটে হাত গুজে দূরে দাঁড়িয়ে থাকা জারুল এর দিকে তাকিয়ে আছে। জহুরা নাতির দিকে মাইক এগিয়ে দেয়। কিছু বলো দাদুভাই। তুমিই বলো, আমি ঘুমাব। দিগন্ত আর দাঁড়ায় না। হনহনিয়ে চলে যায়। জহুরা কটমটিয়ে দিগন্তের যাওয়ার দিকে তাকিয়ে কিছুটা হেসে সবাইকে পার্টি এনজয় করতে বলে। রাত 11টা। জিসার সাথে দিগন্তের এনগেজমেন্ট হয়ে গেছে। দিগন্ত আংটি না পড়ালেও জহুরা খান নিজের হাতে পরিয়ে দিয়েছ। সে থেকে জিসার খুশি দেখে কে হে নাচতে নাচতে চলে আসে রান্নাঘরে থাকা জারুল এর দিকে। হাতে স্বর্ণের আংটিটা দেখিয়ে টেনে টেনে বলে, দেখ জিতো আমারই হয়েছে। তোর সকল কিছু এখন আমার। তুই যে রাজপ্রাসাদে রাজরানী হওয়ার স্বপ্ন দেখতি সে প্রসাদের রানী এখন আমি, আর তুই চাকরানী। জারুল একটু হাসল। কিছু বলতে যাবে তার আগেই দিনা ডেকে উঠল। সে একটু হেসে বলে, ঘুড়ি ওড়ার জন্য দিয়েছি, নাটাই আমার হাতে। যখন ইচ্ছে হবে সুতোটা টেনে ঘুড়িটা কাছে নিয়ে আসব, তখন তোমার কি হবে সোনা, চুচু? কিডমি দিয়ে তাকালো জিসা। ঘুড়িটার সুতো আমি মাঝখানে কেটে ফেলতে জানি। জারুল হাতের ট্রেটা শক্ত করে ধরে বলে, আমার মেয়ের দিকে তাকালে চোখ উপড়ে ফেলব আমি। মাইন্ড ইট। বলে আর দাঁড়ায় না, হনহনিয়ে চলে যায় দিনা বেগমের ডাক অনুসরণ করে। পিছন থেকে জিসা চিৎকার করে উঠে, যত বড় মুখ নয় তত বড় কথা। খালাম্মা ডেকেছেন? জারুলের কথা দিনা উপর নিচ মাথা নাড়িয়ে বলে, দিগন্তের খাবারটা দিয়ে আয় তো, অনেক রাত হয়েছে আর নিচে আসবে না। আমার হাতেও কিছু কাজ আছে। জারুল বড় চোখে তাকায়। জমের গুহায় যেতে হবে ভাবতেই গা ঝিমঝিম করতে না ও করতে পারবে না। সে 2 পায়ে এগিয়ে না যায় 2 তলায়। হাত টকটক করে কাঁপছে। সে দরজায় পা রাখতেই ভেতর থেকে একটা শক্তপোক্ত হাত টেনে ধরে। হুড়মুড়িয়ে পড়ে অজ্ঞতের শক্তপোক্ত বুকে। হাতে থাকা সিরামিকের ট্রেটা পড়ে ঝনঝনা নিয়ে গুঁড়ো হয়ে যায়। দিগন্ত জারুল এর লতানো কোমরটা শক্ত করে ধরে। হিসিয়ে বলে, আমার বউ, তুমি আমার সকল চাহিদা পূরণ করা তোমার দায়িত্ব। জারুল ফাঁকা ঢোক গিলে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দিগন্তের তপ্ত শ্বাস জারুলের ঘাড়ে আর কানে পড়ছে। তলপেট মুচড়ে দিয়ে উঠছে, পায়ের পাতা শিরশির করছে। জারুল শক্ত হতে চাইলেও পারে না, নেতিয়ে পড়ে। নিম্ন স্বরে বলে, আমাদের ডিভোর্স হয়ে গেছে। তোমাকে আবারও স্মরণ করে দিচ্ছি সোনা, আমি সাইন করিনি। সাইন করলে তোমাকে জাহান্নাম ঘুরিয়ে আনব কি করে? চলো আদর করি। তুমি দিলে ব্যথা, আমিও দেই, চলো বিছানা। রাত একটা ছুঁই ছুঁই করছে। সারা বাড়ি ফাঁকা, এক এক করে সকল মেহমান বিদায় নিয়েছে। মেহমান বিদায়ের সাথে সাথে খান বাড়ির সকলেও নিদ্রায় শায়িত হলেন। শুধু 2 তলার কর্নারের রুমটায় ড্রিম লাইটের হলদেটে আলো দেখা যাচ্ছে। অন্ধকার রুম, শুধু জানলার ফাঁক দিয়ে রাস্তার ল্যাম্পপোস্টের হলদে আলো মেঝেতে একটা সরু রেখা এঁকে দিয়েছে। মাথার উপরে ফ্যানটা মৃদু শব্দে ঘুরছে। তার সাথে তাল মিলিয়ে দিগন্তের ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। একটু পর পর দাঁত খটমট করে নিজের উগ্রাগটাকে চেপে রাখার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে। জারুলের লতানো কোমরটা চেপে দেয়ালের সাথে ঠেসে ধরে। সাথে হাতের কবজিটা ধরে দাঁতে দাঁত খিচে বলে, তুই কি ভাবছিস তোকে আমি এখন আদাবর করব? তুই হলি নর্দমার কীট। তোর মতো নর্দমার কীটকে আমি পুনরায় নিজের সাথে জড়িয়ে নিজের নামে পাপের খাতা ভারী করব? কক্ষণো না, তোকে নর্দমায় মানাই।
দিগন্তের শক্তপোক্ত খসকসে হাতে ধরে রাখা কবজিটার চামড়া জলে পুড়ে যাচ্ছে। জারুল নাকমুখ খিচে রাখলেও দিগন্তের কথায় কুচকানো মুখটা শিথিল করে নামিয়ে ফেলল। দিগন্তের রক্তিম চোখের দিকে তাকিয়ে একটু গা জ্বালানো হাসির দিয়ে বলে, আমি নর্দমার কীট হলে আপনি নর্দমা। জিভ খসে বেরিয়ে পড়া কথাটাতে তড়িৎ বেগে চটে গেল দিগন্ত, কোমরের হাতটা সঙ্গে সঙ্গে গালে উঠে এসেছে। গাল দুইটা চেপে ধরে মাথাটা দেয়ালের পিঠে লাগিয়ে রাগে হিসিয়ে দাঁতে পিষে বলে, তুমি এইটা চরিত্রহীন নারী। তোর চরিত্রের সাথে আমার চরিত্রের পাল্লা দিচ্ছিস? তোর সারা অঙ্গে কলঙ্ক আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে, তোকে ছোঁয়াতে তো আমার গায়েও লেগে পড়ছে তোর কলঙ্ক। গালে চাপা হাত দুটো সরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে জারুল। কয়েক সেকেন্ড চেষ্টা করে সফলও হয়েছে। দিগন্ত নিজের হাত সরিয়ে এনেছে। জারুল ছাড়া পেয়ে একটু একটা শ্বাস ফেলে ফের বলে, যে পুরুষের আত্মসম্মান নাই তার আবার কলঙ্কের ভয় কিসের? জারুলের এক একটা গা জ্বালানো কথায় বারংবার তেতে উঠছে দিগন্ত। এইবার রাগে গজগজ করে জারুলকে এক হাতে চেপে ধরে গলার নিচে মুখ ডুবিয়ে জোডেস্টে কামড় বসায় দিগন্ত। জারুল দুই হাতে ঠেলিয়ে সরানোর চেষ্টা করছে, কিন্তু দিগন্ত সে কামড়ে চেপে রেখেছে। পাক্কা 40 সেকেন্ড পর ছেড়ে দেয়া। কামড়ের জায়গা থেকে গড়াক ডিরক্ত পড়তে। দিগন্ত একটু বাঁকা হেসে বলে, নে নর্দমার মতো কাজ করেই ফেললাম। তোর এত তেজ কতদিন ধরে রাখতে পারিস আমি দেখব। একটু নীরব থেকে পুনরায় বলে, তোকে কে বিয়ে করেছে তার সাথে আমি দেখা করতে চাই। আই মিন তোর জামাই এর সাথে। শুনলাম তোর একটা 6 বছরের মেয়ে আছে। বাই এনি চান্স মেয়েটা কি আমার? গোল গোল চোখে তাকালো জারুল। এতক্ষণের ঠান্ডা হৃদয়ে উথালপাথাল ঘূর্ণিঝড় শুরু হয়েছে। তার মেয়ের কথা জানল কি করে? মেয়েটাকে যদি কিছু করে বসে? না না, মেয়েটা তার প্রাণ, এই মেয়েটার জন্যেই সে সমাজের মানুষের এত কটূক্তি কথা শুনেও বেঁচে আছে। মেয়েটার কিছু হলে সেও বাঁচবে না। জারুল ফাঁকা ধোক গিলে মনটাকে শক্ত করে। মনে কিছুটা সাহস জগিয়ে অস্পষ্ট স্বরে বলে, মিস্টার খান, আপনি দিবা স্বপ্ন দেখছেন? আমার মেয়ে কি করে আপনার মেয়ে হতে যাবে? আপনি তো আজ এনগেজড হয়েছে, এখনই বাচ্চা কিভাবে সম্ভব? জারুল অতিরিক্ত টেনশন কথা সব এলোমেলো করে ফেলছে, কি থেকে কি বলে দিয়েছে নিজেও জানে না। সে আজ চোখে একবার তাকিয়ে দিগন্তের হাতের ফাঁক দিয়ে দৌড়ে বেরিয়ে আসে। গভীর রাতে দুইজন নরনারী এই গোপন কথোপকথন সব শুনেছে দিনা বেগম। এতক্ষণ যাবৎ দরজার আড়াল থেকে দাঁড়িয়ে ছেলের আর বাড়ির কাজের মেয়ের সকল কথা শুনেছে। কিন্তু তার কানে যে কথাটা বাড়ি খাচ্ছে সেটা হল দিগন্তের বলা কথাটা, বাই এনি চান্স মেয়েটা কি আমার? দিনা আনমনেই বলে উঠে, কোনোভাবে কাজের মেয়েটার সাথে আমার ছেলের অবৈধ সম্পর্ক নেই তো? সে বাচ্চাটা আমার ছেলের নয় তো? নিজে কথা ভেবে নিজেই গেমে জর্জরিত। গায়ে জড়ানো পাতলা সুতি কাপড়ের আঁচল দ্বারা নিজের ঘামার্ত চেহারাটা মুছে নিজের কক্ষে পা রাখে। সকাল 8টা তড়িঘড়ি ঘরে খান মহল থেকে বেরিয়ে যায় জারুল। দিনা পিছু ফিরে ডাকলেও যাওয়ার পথেই বলতে থাকে, খালাম্মা, আমার মেয়ে ব্যথা পাইছে। খেলতে গিয়ে কপাল কেটে গেছে, আমি পরে এসে কাজগুলো করে দিব, আপনি রেখে দেন। তার বের হওয়ার ঠিক আধ ঘণ্টা পর বের হয় দিগন্ত। দিগন্ত আজ প্রথম অফিসে যাবে, সেই সুবাদে একটু আগেই বেরিয়ে পড়েছে সে। তাদের দুইজনকে আগপিছু বের হতে দেখে এক রহস্যময় হাসি দিয়ে সোফায় পায়ের উপর পা তুলে বসে জিসা। হাতে রাখা আমের জুসে চুমুক দিচ্ছে আর হেসে অনামিকায় চকচক করা স্বর্ণের আংটিটা তাকাচ্ছে জিসা। তার পাশে পান চিবুতে চিবুতে বসে জহুরা, 75 বছরের সাদা ফকফকা শরীরের চামড়াটা কুঁচকে গেলেও মনের দিক থেকেই এখনও তিনি তোর তাজা যুবতী। ফর্সা ঠোঁট দুইটা লাল টকটক আয়ু আছে, সেই ঠোঁট দুটো চেপে নাতনিকে কিছু একটা ইশারা করতেই অপর পাশ থেকে জিসা আশ্বাস দেয়। চোখ দুই বন্ধু করে বোঝায় সব ঠিকঠাকই আছে। বালিতে চিকচিক করা জীর্ণশীর্ণ ফ্লোরে পড়ে আছে ছোট্ট দিয়ার নিথর দেহটা। জায়গায় জায়গায় রক্তের দাগ পড়ে গেছে। জারুল হুড়মুড়িয়ে প্রবেশ করে বস্তির পাশে। জারুল বস্তির পাশেই বাসা নিয়ে মা আর মেয়েকে নিয়ে তাকে। বস্তির এই রাস্তা দিয়েই তাদের যাতায়াত করতে হয়। দিয়া এই রাস্তা দিয়েই যাচ্ছিল, দূর থেকে কেউ দৌড়ে এসে দিয়ার উপর পড়তেই দিয়া পড়ে যায়, তাৎক্ষণিক তার মাথাটা গিয়ে লাগে রাস্তায় পড়ে থাকা ইটের উপর। জারুল বাচ্চাদের থেকে কথাগুলো শোনে ডুকরে উঠে। মেয়ের চিকন চাকন ছোট্ট দেহটা কোলে নিয়ে রিকশায় উঠে। অনেক রক্তক্ষরণ হয়েছে, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে। মামা একটু তাড়াতাড়ি যান। রিকশা মামারকে কথাটা বলে মেয়ের মুখটা চেপে ধরে বুকে। মিনিট 10 মধ্যে চলে আসে হাসপাতাল। রিকশা থেকে নামতেই সামনে দাঁড়ায় জিসা।
ঠোঁটের কোণে লেগে আছে একটা বিশ্রী হাসি। জারুল কটমটিয়ে তার দিকে এক পলক তাকিয়ে সাইড কেটে হাসপাতালের ভেতর চলে যায়। জরুরি বিভাগে নিয়ে এসে শুইয়ে দেয়, নার্সকে কিছু টাকা দিয়ে আবারও বাহিরে আসে। জিসার মুখোমুখি দাঁড়ায়। জিসার ঠোঁটের কোণে লেগে আছে হাসি। জারুল সেই দিকে দাঁত চেপে তাকায়। জিসা একটু জোকে বলে, কেমন লাগল? নাপা দিয়েছি, আমার রাস্তায় আসলে অ্যান্টিবায়োটিক দিব। কথাটা শেষ করার সাথে সাথে শরীরের সমস্ত শক্তি দিয়ে গালে চট বসায় জারুল। কাজ করা শক্ত হাতের চট পড়তেই তাৎক্ষণিক 5 আঙ্গুলের ছাপ বসে যায় ফর্সা গালে। জিসা ক্ষুধার্ত বাঘের ন্যায় ধারালো চাহনি দেয়া। হাতটা আপনা আপনি গালে চলে যায়। জলে পুড়ে যাচ্ছে গালটা। জারুল তার লাল মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ধরে বলে, তুই তো রক্ষিতা, নিজের গোপন ভিডিও ছবি দিয়ে ছেলেদের প্রলুব্ধ করার চেষ্টা করিস। জিসা আগুনের ন্যায় তাকায় জারুলের দিকে। জারুল তার চাওয়ার স্টাইল দেখে হুঙ্কার ছাড়ে, আমার মেয়ের দিকে চোখ দিলে চোখ তুলে ফেলব আমি। তুই ও জানিস, আমিও জানি কার বাচ্চা জন্ম দিয়েছি আমি, বাঘের বাচ্চা। সে যদি বিন্দু পরিমাণ এর টের পায় তোকে ছিঁড়ে খাবে। তোর মনে ডর ভয় নাই? জিসা এখনও গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। জারুল আর দাঁড়ায় না, চুপচাপ বড় পা ফেলে স্থান ত্যাগ করে। জিসা এখনও ঠাও দাঁড়িয়ে আছে। জারুল পুনরায় মেয়ের কাছে আসলে সামনে পড়ে দিগন্ত। মাহিন দিগন্তের খুব কাছের বন্ধু, তার সাথে দেখা করতেই আসছে মূলত। জারুলকে এখানে দেখে একটু অবাক ও হল দিগন্ত। জারুল ঘাবড়ে যায়। মেয়েকে দেখলে দিগন্ত হাজারো প্রশ্ন করবে। জিসা আজ এতবড় একটা কাজ করেছে, পরবর্তীতে যে এর থেকেও ভয়ঙ্কর কিছু করবে না তার কোনো ভরসা পাচ্ছে না জারুল। এত বড় কথা বলে আসলো, যদি সেই কথার রাগে কোনো কিছু করে। হাজারো চিন্তাধারা মাথায় কিলবিল করছে জারুলের। দিগন্ত এক পলক তাকায় জারুলের ভাবান্তর মুখের দিকে। নির্বাক তাকিয়ে ডাক্তারের পাশের চেহারা বসে। জারুল এর হাবভাব দেখছে সে। জারুল কাপা কাপা পায়ে ডাক্তারের কাছে বসে, আপনার মেয়ের হৃদরোগ আছে। আগেও একবার বলেছি, আপনি মেয়ের চিকিৎসা নিয়ে তেমন গুরুত্ব দিচ্ছেন না, তার হাতে আজ এত রক্তপাত হল। এইভাবে চলতে থাকলে আপনার মেয়েকে বাঁচানো সম্ভব হবে না। গম্ভীর মুখে কথা বলে থামে মাহিন। ডাক্তারের কথা শুনে চোখে পানি ছেড়ে দেয় জারুল, সে আর কী বা করতে পারবে। মাহিনের কথা শুনে তাৎক্ষণিক প্রশ্ন ছুড়ে দেয় দিগন্ত, মেয়েটার কি জন্মগত হৃদরোগ? মেয়েটার বাবাও সেই রোগে আক্রান্ত ছিল। দিগন্ত অগ্নি চোখে তাকা জারুলের দিকে। দিগন্তের রক্তিম চোখ দেখে ভয়ে শুকনো ঢোক গিলে জারুল। মেয়েটা কি আমার রোগ এবং রক্তের সাথে ম্যাচ কিভাবে? জারুল অস্পষ্ট স্বরে বলল। কিছু বলতে গিয়েও থেমে যায়। প্রিয় জারুল ফুল কলমেসা দিয়া সাধু। পর্ব 2।